ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প স্বর্ণপুষ্প। সে অনেকদিন আগের কথা। কল্পদ্বীপ নামে একটি দেশ ছিল। সেই দেশে প্রজাদের কারুর কোনো দুঃখ কষ্ট ছিল না। দেশটি ছিল অপূর্ব সুন্দর। চারিদিক ছিল বন, পাহাড়, পর্বত দিয়ে ঘেরা, আর নদীগুলোতে সারা বছর মাছ ভরা থাকতো। বাগানে থাকতো নানা ধরনের ফুল ফল। সেই দেশের মহারাজ ছিলেন বিনয় কুমার। তিনি যেমন খুব ভালো মানুষ ছিলেন, তেমনি তার দেশে ছিল ভয়ঙ্কর আইন। তিনি সাধারণ মানুষের জন্য ছিলেন দেবতা, তেমনি খারাপ মানুষের জন্য তিনি ছিলেন প্রচন্ড ভয়ঙ্কর। তার দেশে কোনোদিন চুরি হতো না, কারুর কোনো ক্ষতি হতো না। সমস্ত মানুষ তাকে খুবই ভালোবাসতো, শ্রদ্ধা করত। মহারাজ যেমন ছোটদের আদর ও স্নেহ করতেন, ঠিক তেমনি বড়দেরও সম্মান করতেন। প্রজাদের দুঃখ কষ্টে তিনি সর্বদা তাদের পাশে দাঁড়াতেন। রাজার ছিল 3টি রানী। বড় রানীর নাম ছিল পদ্মলতা, মেজ রানীর নাম ছিল কুসুমমালা, আর ছোট রানীর নাম ছিল রূপবতী। বড় রানীর ছিল 2টি ছেলে, আর ছোট রানীর ছিল 2টি ছেলে। মেজ রানীর কোনো সন্তান ছিল না। বড় রানীর 2 ছেলের নাম ছিল অরুণ কুমার ও বরুণ কুমার। এদিকে ছোট রানীর 2 ছেলের নাম ছিল সাগর কুমার ও অক্ষয় কুমার। পুত্র সন্তান থাকলেও রাজার ছিল না কোনো কন্যা সন্তান। তাই রাজা সবসময় আক্ষেপ করতেন। যদি একটা মেয়ে থাকতো, তাকে তিনি নয়নের মণি করে রাখতেন। একদিন রাজা শিকারে গেছিলেন। বনের মধ্যে তিনি তীর আর ধনুক নিয়ে ঘোড়ায় চেপে ছুটছিলেন শিকার ধরার জন্য। হঠাৎই তিনি একটা ছোট্ট হরিণ শাবক দেখতে পান। তিনি ওই হরিণ শাবকটিকে তীর ধনুক দিয়ে মারবেন বলে সেই হরিণ শাবকটির পিছনে ছুটতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন ওই শাবকটিকে ধরার জন্য একটি বাঘও তাড়া করছে। বাঘের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে ওই ছোট্ট হরিণ শাবকটি। রাজার কেমন যেন একটা মায়া হয়। রাজার ওই দৃশ্য দেখার পর খুবই খারাপ লাগে। তিনি তখন করলেন কি, তীর ধনুক দিয়ে হরিণ শাবকটিকে না মেরে বাঘকেই মেরে ফেললেন। হরিণ শাবকটি ছুটতে ছুটতে তার মায়ের কাছে চলে গেল। রাজামশাই যে তার প্রাণ বাঁচিয়েছে, এটা হরিণ শাবকটি তার মাকে বলল। কিছুক্ষণ পর রাজা দেখতে পান ওই হরিণ শাবকটির সাথে একটি বড় হরিণও এগিয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে বড় হরিণটি তার শাবকটিকে নিয়ে রাজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মহারাজ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমি হলাম এই হরিণ রাজ্যের রানী। আপনি হলেন এই দেশের মহারাজা। আপনাকে আমার এই হরিণ রাজ্যে স্বাগত। মহারাজ তো এটা দেখেই অবাক। হরিণ আবার কথা বলতে পারে নাকি? কিন্তু কি সুন্দর দেখতে হরিণটি, সত্যি রানীর মতো। মহারাজ বললেন, ও, এটা হরিণ রাজ্য? ক্ষমা করবেন মহারানী, আমি আসলে জানতাম না এটা আপনার রাজ্য। নইলে আমি আপনার অনুমতি ছাড়া এই রাজ্যে প্রবেশ করতাম না। মহারাজা হাত জোড় করে অত্যন্ত বিনম্রভাবে কথাটা বললেন। তখন হরিণ মহারানী বলল, আরে আরে, না না মহারাজ, কি বলছেন? আপনি হলেন এই দেশের অধিপতি। আপনার দেশেরই একটি এই ছোট্ট রাজ্যের আমি রানী। এই রাজ্যও আপনার, দেশও আপনার। আপনি কি যে বলেন! এরপর মহারাজা বলেন, না, দেশের অধিপতি আমি হতে পারি, কিন্তু আপনার এই রাজ্যের আপনি রানী। আপনার অনুমতি ছাড়া আমার এই রাজ্যে প্রবেশ করা ভুল হয়েছে। আপনি আমায় ক্ষমা করবেন, আমি সত্যিই দুঃখিত। হরিণ রানী বলে, না মহারাজ, এভাবে বলবেন না। আপনি আজ প্রবেশ না করলে আমার সন্তানকে বাঘ খেয়ে ফেলতো। আমার কন্যাকে আপনি বাঁচিয়েছেন, না হলে ওই হিংস্র বাঘ, ও তো আমার কন্যাকে খেয়েই ফেলতো। আপনার জন্যই তো ও প্রাণ ফিরে পেল, না হলে ওই হিংস্র বাঘটা আজকে ওকে শেষ করে ফেলতো। ভগবানের মতো আপনি এসে ওকে প্রাণদান করলেন। আপনি সত্যি খুব মহান মানুষ। ভগবান আপনার সব মনের ইচ্ছে পূরণ করুক। মহারাজ, আমি জানি আপনার মনে একটা ইচ্ছে আছে কন্যা সন্তানের। হরিণ রানীর কথা শুনে মহারাজ তো অবাক হয়ে যায়। মহারাজ ভাবেন, হরিণ রানী কি করে জানলো তার মনের আশা, কন্যা সন্তান পাবার আশা? হরিণ রানী তারপর আরো বলে,
মহারাজ, আপনার ইচ্ছে পূরণ হতে পারে, আমি জানি কি উপায়ে। মহারাজ বলেন, হে হরিণ রানী, বলুন আমি কিভাবে কন্যা সন্তান পেতে পারি। হরিণ রানী বলে, এই বনের মধ্যে একটু গভীরে যাওয়ার পর একটি গাছ আছে। একটি গাছে একটি ফুলই ফোটে। সেই ফুলের নাম স্বর্ণপুষ্প। দেখতে সোনালী রঙের। ফুলের মধ্যে আছে সুগন্ধই সুগন্ধ। চারিদিক মম করে তার সুগন্ধে। ফুলটি অপূর্ব দেখতে, যেন স্বর্গের গাছের কোনো ফুল। সেই ফুলের মধু যদি আপনি আপনার রানীকে খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই কন্যা সন্তান হবে। তবে মহারাজ, সেইখানে যাওয়া অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। আর একবার আপনি ফুল তোলার পর দ্বিতীয়বার আর কোনোদিন ফুল তুলতে পারবেন না। আপনি একটিই সুযোগ পাবেন। দ্বিতীয়বার যদি কোনোদিন আবার ফুল তুলতে যান, তাহলে মৃত্যু অনিবার্য। এরপর হরিণ রানী আরো বলে, স্বর্ণপুষ্প গাছের ফুলের মধু যে খায়, তার যে কোনো রোগই নিমিষে সেরে যায়। কুৎসিত কন্যা রূপবতী হয়ে যায়। গরিবের ঘরে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যায়। মনের সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। এমন কিছু নেই যা করতে পারে না ওই ফুলের মধু। রাজা তো শুনে অবাক হয়ে যায়। এ কি ফুল, যার দ্বারা পৃথিবীর যে কোনো অসাধ্যকে সাধন করা সম্ভব? রাজা তারপর হরিণ রানীকে বলেন, আমি যাব, সেই ফুল নিয়ে আসব। আমার কন্যা সন্তানের জন্য আমি যা করতে হবে তাই করব। হরিণ রানী বলল, হ্যাঁ মহারাজ, আমি জানি আপনি পারবেন। শুধুমাত্র প্রকৃত ভালো মানুষই সেই ফুলকে নিজের চোখে দেখতে পারে। কোনো খারাপ মানুষ সেই ফুলের আশেপাশেও যেতে পারে না। চোখে দেখতে তো পাই না। তার আগেই সেই ফুলকে রক্ষা করছে এক বিশাল সাপ। সে দূর থেকে দেখেই বুঝতে পেরে যায় কে ভালো মানুষ কে খারাপ মানুষ। খারাপ মানুষ দেখলেই সে গোগ্রাসে গিলে ফেলে। কিন্তু মহারাজ, সেই সাপের কাছে পৌঁছানোটাও অনেক কঠিন। তার আগে আছে হাজারো কাটা গাছ, হাজারো বিপদ। সেই সবকিছু অতিক্রম করে যাবার পর সাপের সাথে দেখা হবে। তারপর পাওয়া যাবে স্বর্ণপুষ্প গাছের ফুল। কিন্তু ফুল অনেক দূরে থাকলেও তার সুগন্ধ দূর দূর পর্যন্ত ছড়িয়ে থাকে। আপনি এখান থেকে সোজা উত্তরের পথ ধরে চলে যান। কিছু দূর যাবার পর আপনি দেখতে পাবেন একটি নীল সরোবর। সেই নীল সরোবরের তীরে বেগুনি রঙের পাতাওয়ালা কিছু গাছ আছে। সেখানে গেলেই আপনি বুঝতে পারবেন অপূর্ব এক সুগন্ধ ভেসে আসবে আপনার নাকে। আপনি বুঝে যাবেন সেই ফুল খুব কাছেই আছে। এরপর সুগন্ধই আপনাকে পথ দেখাবে। সবকিছু ভালো করে জেনে নেবার পর রাজা উত্তরের পথ ধরলেন। যেতে যেতে তিনি সেই নীল সরোবরের তীরে পৌঁছে গেলেন। কিছু দূর চলার পর আবার সেই বেগুনি পাতাওয়ালা গাছগুলোকে দেখতে পেলেন। তারপরই তার নাকে এলো এক সুন্দর সুবাস। রাজা বুঝলেন এই সুগন্ধ নিশ্চয়ই স্বর্ণপুষ্প গাছের ফুলের সুগন্ধ। তিনি আরো এগোতে থাকলেন। সুগন্ধ ধরে ধরেই তিনি পথ করে নিলেন। কয়েক মুহূর্ত পরে তিনি দেখলেন বেগুনি পাতাওয়ালা গাছের যেন ঘন জঙ্গল। যত ভেতরে তিনি প্রবেশ করছেন, সেই স্বর্গীয় সুগন্ধটাকে তিনি যেন আরো অনুভব করতে পারছেন। তারপর হঠাৎ করে তিনি দেখলেন বিশাল কাঁটাওয়ালা গাছের একটা জঙ্গল। সেই কাঁটাওয়ালা গাছকে পার করা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব। শরীরকে ক্ষত বিক্ষত করে দেবে। কিন্তু রাজা তলোয়ার বার করলেন। তলোয়ারে করে কাঁটাওয়ালা গাছগুলোকে সরাতে সরাতে কাটতে কাটতে তিনি ঠিক পথ বানিয়ে নিলেন। একটু গভীরে প্রবেশ করার পর তিনি দেখলেন সেই স্বর্ণপুষ্প গাছটা। গাছের ওপর রয়েছে বিশাল আকারের একটি সোনালী ফুল, যেন ফুলটা সোনার। অদ্ভুত স্বর্গীয় সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিয়েছে ফুলটা। মম করছে চারিদিক সুগন্ধে। মহারাজ গাছটার দিকে এগোতে যাওয়ার জন্য পাটা একটু বাড়ালেন কি তখনই একজন কেউ বলে উঠল, কি হে, এত বড় সাহস! আপনি আমাকে ডিঙ্গিয়ে যাবেন স্বর্ণপুষ্প গাছের ফুল আনতে? রাজা তো এত গম্ভীর আওয়াজটা শুনে অবাক হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করলেন কে বলছে, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তারপর আবার তিনি গাছটার দিকে এগোতে গেলেন। তখন আরো যেন গম্ভীর আওয়াজে কেউ বলল, দাঁড়ান। তখন মহারাজ আবার একটুক্ষণ দাঁড়িয়ে চারিদিকে তাকালেন। কেউ তো নেই। হঠাৎ করে মহারাজ দেখলেন
কেউ বলছে আপনি নিচে তাকান। মহারাজ যেই নিচে তাকালেন দেখলেন একটা ছোট্ট ব্যাঙ। ব্যাঙটি বেগুনি রঙের, খুব একটা বড় ব্যাঙটি নয়, তবে ছোটও নয়, মাঝারি। মহারাজ ব্যাঙকে বিনম্রভাবে বললেন, হে ব্যাঙ কুমার, আপনি আমার নমস্কার গ্রহণ করুন। আসলে আপনি বেগুনি রঙের গাছের পাতাগুলোর নিচে ছিলেন তো, আর আপনার গায়ের রংটাও বেগুনি, তাই আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ব্যাঙ রাজার এই বিনম্র সুর দেখে খুবই খুশি হলো আর বলল, বুঝেছি বুঝেছি, আপনি স্বর্ণপুষ্প ফুলের সন্ধানে এসেছেন, তাই তো? মহারাজা বললেন, হ্যাঁ ব্যাঙ কুমার। ব্যাঙ কুমার এরপর বলল, এই জঙ্গলের রাজকুমার আমি, আপনি আমার অনুমতি ছাড়া কিভাবে নিয়ে যাবেন এই স্বর্ণপুষ্প গাছের ফুল? মহারাজা আবার হাত জোড় করে ব্যাঙের দিকে তাকিয়ে বলল, আমি খুবই দুঃখিত, আপনার অনুমতি ছাড়া আপনার রাজ্যে প্রবেশ করেছি। আমি হলাম এই দেশের রাজা। আপনার অনুমতি ছাড়া আপনার জঙ্গল থেকে আমি কিছুই নিয়ে যেতে চাই না। আপনি যদি অনুমতি দেন তাহলেই আমি নেব এই স্বর্ণপুষ্প গাছের ফুল, এটা আমার খুবই প্রয়োজন। ব্যাঙ কুমার বলে, ও আপনি তাহলে আমাদের দেশের রাজা? তা মহারাজ, আমায় ক্ষমা করবেন, আপনি আমাদের দেশের রাজা আর আমি এই জঙ্গলের। আমি তো ঠিক বুঝতে পারিনি আপনার পরিচয়। আপনি আমাদের দেশের রাজা, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এরপর মহারাজ বলল, ব্যাঙ কুমার, আমার ওই ফুলটা খুবই প্রয়োজন। ওই ফুলের মধু যদি আমি আমার রানীকে খাওয়াতে পারি তাহলে আমার একটি কন্যা সন্তান হবে। আমার কন্যা সন্তানের খুব ইচ্ছে। ব্যাঙ কুমার বলল, হ্যাঁ মহারাজ, আপনার ইচ্ছে আমি পূরণ করতে পারি, কিন্তু এর জন্য আপনাকে আপনার সবথেকে প্রিয় জিনিস আমাকে দিতে হবে। মহারাজ বলল, কি চাই বলো, আমি সব দিতে রাজি। কন্যা সন্তানের জন্য আমার অর্ধেক সাম্রাজ্য তোমায় দিয়ে দেব, আমার 100 ঘোড়া আর 100 হাতি দিয়ে দেব, আমার 100 কামধেনু দিয়ে দেব, আমার সব ধন সম্পত্তি তোমায় দিয়ে ভরিয়ে দেব। কিন্তু ব্যাঙ উত্তরে বলে, না মহারাজ, ওই সবই আমার কাছে মূল্যহীন। মহারাজ বলল, তাহলে ব্যাঙ কুমার তুমিই বলো কি চাই? ব্যাঙ কুমার বলল, মহারাজ, আপনার সব থেকে প্রিয় জিনিসটি চাই। এগুলো তো আপনার প্রিয় জিনিস নয়। আপনার প্রিয় জিনিস হলো সেটাই আপনি এত সহজে যেটা দিতে চান না। এমন কিছু দিতে হবে যা আপনি কাউকেই কোনোদিন সহজে দিতে চাইবেন না। তখন মহারাজা ভাবল, কি এমন জিনিস? ব্যাঙ কুমার বলল, আপনার কন্যা। মহারাজ তো অবাক। তারপর ব্যাঙ কুমার বলল, আপনি যে কারণে এত দূর এত কষ্ট করে এসেছেন, আপনার কন্যা। আপনার কন্যা বড় হলে আপনার কন্যাকে আমায় দিতে হবে। সে যখন বিবাহযোগ্য হবে তখন আমার সাথে বিয়ে দিতে হবে। এই হলো আমার শর্ত। মহারাজ ব্যাঙ কুমারের শর্ত শুনে ভীষণ রেগে গেলেন এবং উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, কখনো না, আমি আমার কন্যার বিবাহ তোমার সাথে কখনো দেব না। তার বিবাহ যোগ্য পাত্রের সাথেই হবে। ব্যাঙ কুমার বলল, তবে আর কি মহারাজ, আপনি ফুল এখান থেকে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। আমার অনুমতি ছাড়া ওই ফুল কেউ তুলতে পারে না। আমার রাখা ওই সাপ আপনাকে নিমিষের মধ্যে গিলে ফেলবে। মহারাজ অত্যন্ত রেগেছিলেন। তিনি ব্যাঙ কুমারের দিকে তাকিয়ে বললেন, কারো সহযোগিতার প্রয়োজন নেই, আমি ফুল এখান থেকে নিয়ে যাবই। নিজের তরোয়াল বার করে তিনি ফুলের উদ্দেশ্যে যেই পা বাড়ালেন, বিশাল আকারের সাপটা নিমিষের মধ্যে তার দিকে ধেয়ে আসলো। বড় বড় লাল চোখ আর বড় বড় দাঁত বার করে তার সামনে এসে দাঁড়ালো। মহারাজের সাথে বিশাল সাপের যুদ্ধ হলো, কিন্তু মহারাজ হেরে গেলেন। মহারাজের হাত থেকে পড়ে গেল সেই তরোয়াল। তারপর সাপ বেজিয়ে ফেললো তার শরীর দিয়ে মহারাজকে। মহারাজকে আষ্টে পিষ্টে এইভাবে সাপ বেজিয়ে ফেললো, মহারাজ আর নড়াচড়া করতেই পারছে না। বিশাল আকারের হা মুখ করে সাপ মহারাজকে গিলতে যাচ্ছিল। তখন মহারাজ বলল, ব্যাঙ কুমার, আমি তোমার শর্তে রাজি আছি। ব্যাঙ কুমার সাপকে হুকুম দিল রাজাকে মুক্ত করার জন্য। সাপ রাজাকে ছেড়ে দিল। এরপর রাজা বলল, ব্যাঙ কুমার, আমি আপনার শর্তে রাজি আছি। ব্যাঙ কুমার খুশি হলো এবং রাজাকে অনুমতি দিল ওই গাছ থেকে ফুল তোলার জন্য। রাজাও স্বর্ণ পুষ্প গাছের একটি ফুল তুলে নিয়ে বাড়ি ফিরে গেল। প্রাসাদে ফিরে যাবার পর রাজা সেই ফুলের মধু মেজ রানীকে খাওয়ালো, কারণ তার কোনো সন্তান ছিল না। বড় রানী আর ছোট রানীর 2টি করে ছেলে আগে থেকেই ছিল। কিছুদিন পর
রাজার ঘর আলো করে এক কন্যা সন্তান আসে। তার রূপ পরীদের রূপকেও হার মানায়। দেখলে চোখ জুড়িয়ে যায় ওই শিশুকন্যাকে। রাজা তো ভীষণ খুশি। ধীরে ধীরে সময় কাটতে থাকে, রাজকন্যাও বড় হতে থাকে। সেই রাজ্যের একমাত্র রাজকন্যা সে, তাই আদর তার সব থেকে বেশি। রাজকুমারী দিন দিন যতটা রূপবতী হচ্ছে ততটাই হচ্ছে সে গুণবতী। তার ঘন কালো চুল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পটল ছেঁড়া চোখ আর দুধে আলতার গায়ের রং। হাসলে যেন তার মুক্ত ঝরে। সে নাচতে জানে, গাইতে জানে, বুদ্ধি তার প্রচণ্ড। সে তলোয়ারও চালাতে জানে। এমন কিছু গুণ রাজকুমারীর আর বাকি নেই যেটা সে রপ্ত করতে পারেনি। এদিকে রাজকুমারী যত বড় হয়ে উঠছে, রাজার কপালে ততই চিন্তার ভাঁজ পড়ছে। রাজার মনে পড়ছে সেই পুরানো কথা, ব্যাং রাজকুমারকে দেওয়া কথা। এমনই একদিন ব্যাং রাজকুমার পালকি চড়ে মহারাজার প্রাসাদের নিচে এসে উপস্থিত হন। মহারাজ ছুটে এসে দেখেন পালকির মধ্যে সেই ব্যাং রাজকুমার। মহারাজ বুঝতে পারেন তার কন্যা বিবাহযোগ্যা হয়ে উঠেছে, তাই ব্যাং রাজকুমার তাকে নিতে এসেছে। সবকিছু জানার পর মহারানীরা তো চিৎকার করতে থাকে, কান্নায় ভেঙে পড়ে তারা। কিছুতেই তারা তাদের কন্যাকে দেবে না এই ব্যাং রাজকুমারের হাতে। এত বড় বড় রাজা মহারাজা থাকতে শেষে কিনা এই ব্যাঙের সাথে তাদের মেয়ের বিয়ে হবে? কিন্তু কারুর কোনো কান্না, কোনো কথাই এখানে কাজে লাগে না, কারণ মহারাজ তো অনেকদিন আগেই কথা দিয়ে দিয়েছে। আর তাই কথা মতো মহারাজকে আজ বিয়ে দিতেই হবে। মহারাজ বিয়ের প্রস্তুতি নেন। মহারাজের একমাত্র কন্যার বিয়ে বলে কথা, ব্যাঙের সাথে হলেও বিয়ে তো বিয়ে, তাই মহারাজ কোনো ত্রুটি রাখতে চান না। খুব ধুমধাম করে আয়োজন করেন। শেষে ছাদনাতলায় ব্যাং গিয়ে বসে। রাজকন্যাকেও আনা হয়। তাদের বিয়ের জন্য পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র শেষে গাঁটছড়া বেঁধে দিয়ে যখন ব্যাংকে বলে পুরোহিত মশাই যে আজ থেকে এই রাজকন্যা হলো তোমার স্ত্রী, তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। ও মা! পুরোহিতের এই কথা বলা মাত্র হঠাৎ এক বিশাল আলোর ঝলকানি দেখতে পাওয়া যায়। তারপর ব্যাং কোথায়? সেখানে অপূর্ব সুন্দর এক রাজকুমার। রাজা এবং মহারানীরা সবাই তো অবাক হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায় রাজকুমারী নিজেও। ব্যাং রাজকুমার নিজের রূপে ফিরে আসার পর তিনি সবাইকে বলেন, আমি হলাম ব্যাং রাজকুমার, মানে আমি এতদিন ব্যাং দেশের রাজকুমার হয়েছিলাম। আসলে আমি হলাম কুসুমগড় রাজ্যের রাজার একমাত্র পুত্র। আমি রাজকুমার। আসলে আমি জঙ্গলে শিকারে গেছিলাম, সেখানে আমি একটি শিকার করে ফেলি। তারপরই আমাকে অভিশাপ দেয় সেখানে একজন মুনি। তিনি বলেন যে আমাকে ব্যাং হয়ে জীবন কাটাতে হবে, যতক্ষণ না কোনো রূপবতী গুণবতী রাজকন্যা আমাকে বিয়ে করবে। আজ আমি অভিশাপ মুক্ত হলাম, আমার শাপ মোচন হলো। এই কথা শোনার পর রাজা এবং মহারানীরা সবাই ভীষণ খুশি হয়। রাজকুমারের রূপ দেখে তারা তো অবাক। রাজকন্যাও ভীষণ খুশি হয় রাজকুমারকে পেয়ে। এরপর তাদের বিয়ে হয়ে যাওয়ার পর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।